নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। প্রায় এক সপ্তাহ হতে চলল 25,753 জনের চাকরি খারিজ হয়ে গেছে এ রাজ্যে কলকাতা হাইকোর্টের রায়। কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসাক এবং সাব্বির রশিদি, তাদের দুজনের যে ডিভিশন বেঞ্চ যে মামলা শুনছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, তারা রায় দিয়েছিলেন যে গোটা প্যানেলটাই খারিজ এবং এর বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে, এসএসসির তরফ থেকে এবং বিভিন্ন সংস্থার তরফ থেকে সম্মিলিতভাবে সুপ্রিম কোর্টে মামলা করা হয় এবং যেটা জানা যাচ্ছে আগামীকাল সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার, এসএসসি বা অন্যান্য যারা মামলা করেছেন সুপ্রিম কোর্টে, তারা কি চাইছেন? তারা চাইছেন এই নির্বাচনের মুখে অন্তত পক্ষে একটা স্থগিতাদেশ আসুক সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এটা তারা এক মনে চাইছেন। কারণ বাঁচবেন না যেটা নিশ্চিত, বাঁচবেন না যেটা নিশ্চিত। কারণ যে পরিমাণ, যে 17 দফা দুর্নীতি হয়েছে বলে হাইকোর্ট পরিষ্কার প্রমাণ করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে 1, 2, 3, 4 করে 17 দফা, 17 রকম পদ্ধতিতে আহ এই দুর্নীতি করা হয়েছে বলে। সুতরাং বাঁচার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা চাইছেন, বিশেষত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চাইছে এই সময় একটা স্টে অর্ডার নিয়ে এসে নির্বাচনী বৈতরণীটাকে কোনোভাবে পার হয়ে যাওয়া। আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলতেই শুরু করেছেন বিভিন্ন সভায় সমাবেশে যে চাকরি খেকো মানুষ, চাকরি খেকো দল, বিজেপি পুরো চাকরি খেয়ে নিচ্ছে এবং আপনারা চিন্তা করবেন না, আমরা আপনাদের পাশে আছি। এরকম বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তো এই সময় যদি সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে হয়ে যায়, তাহলে তো পোয়াবারও তিনি নির্বাচনী বৈতরণী ড্যাং ড্যাং করে পার হয়ে যাবেন এবং তারপরে যা আছে দেখা যাবে ভোটের পরে। ইতিমধ্যে তিনি ঘোষণাও করেছেন যে শ্রম আইনে এই যাদের চাকরি চলে গেছে তাদের এপ্রিল মাসের বেতন শুধু নয়, এপ্রিল মাসের বেতন তাদের পাওয়া উচিত। তারা পরিশ্রম করেছেন। এপ্রিল মাসের বেতন দেবেন। শুধু তাই নয়, আহ বরং তিনি এই সুপ্রিম কোর্টে যতদিন না মামলার নিষ্পত্তি হয় বেতন দিয়েই যাবেন ঘোষণা করেছেন। একদিকে হাইকোর্টের রায়ে যখন বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে 1 মাসের মধ্যে, তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসন তারা বলছে যে আহ তারা বেতন দিয়েই যাবেন, শ্রম আইনে বেতন দিয়েই যাবেন। সে ভিন্ন প্রসঙ্গ, সে ভিন্ন প্রসঙ্গে অন্যদিন কথা বলবো। কিন্তু তমলুকের বিজেপি প্রার্থী এবং যিনি এই শিক্ষা দুর্নীতি মামলা দীর্ঘদিন শুনেছেন, শেষমেশ তার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কি বলছেন? তিনি বলছেন যে হয়তো আগামীকাল সুপ্রিম কোর্টের যে স্বাভাবিক নিয়ম, সেই স্বাভাবিক নিয়মে স্থগিতাদেশ দিলেও দিতে পারে। সুপ্রিম কোর্টের স্বাভাবিক নিয়ম কি? সুপ্রিম কোর্টের স্বাভাবিক নিয়ম হচ্ছে কোনো এই ধরনের বড় রকমের কোনো মামলা এলে প্রাথমিক অবস্থায় যে তারা স্টে দেন এবং স্টে দেওয়ার পর সমস্ত পক্ষকে তৈরি হয়ে কাগজপত্র প্রস্তুত করে তৈরি হয়ে তারপর আসতে বলেন এবং পরের শুনানিতে তারা গোটা বিষয়টা শুনে তারপর তাদের যা আস্তে আস্তে প্রক্রিয়া প্রসিডিওর তার মধ্যে যান। কিন্তু প্রথম অবস্থায় স্টে দেন, এটা সাধারণ নিয়ম। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার একটা স্তম্ভ স্বরূপ ছিলেন। দীর্ঘদিন অনেক গুরুত্বপূর্ণ এবং দৃষ্টান্ত সৃষ্টিকারী রায় তিনি দিয়েছেন। তিনি বলছেন যে কালকে হয়তো সুপ্রিম কোর্ট স্টে দিতে পারে। তার মানে এই নয় যে এ রাজ্যের যে শিক্ষক দুর্নীতি, সেই দুর্নীতির যে অভিযোগ, সেখান থেকে রাজ্যের সরকার, রাজ্যের শাসক দল, এসএসসি তারা মুক্ত হয়ে যাবে, তা হবে না। কিন্তু একটা স্টে হলেও হতে পারে। এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন, বক্তব্য আপনাদের শোনাবো। আর উম আরেকটা কথা তিনি বললেন যে অ্যা তারপর যদি স্টে না দেয় কালকে, তাহলে আবার তো ঠিকই আছে। তাহলে বিজেপি আরো তেড়েফুঁড়ে উঠবে বা যারা এই ধরনের এই দুর্নীতির বিরুদ্ধে এতদিন লড়াই করছেন তারা তেড়েফুঁড়ে উঠবেন। সুতরাং সেদিকে নজর রাখতে হবে। সে নিয়ে বক্তব্য আপনাদের শোনাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অনেকে প্রশ্ন করেন না যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সাংসদও বটেন। দলের অন্যান্য মুখপাত্ররা, রাজ্যের সম্পাদকরা, কুণাল ঘোষরা, তারা আদালতকে যে ভাষায় আক্রমণ করেন, যে ভাষায় তারা ভর্ৎসনা করেন বা যে ভাষায় কি বলবো তীব্রভাবে বিচারপতিদের ব্যক্তিগতভাবেও বিভিন্ন সময় আক্রমণ করেন, তাহলে আদালত কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না? তার বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন আপনারা জানেন? শুনে নিন, নিজে কানেই শুনে নিন কি বলেছেন। শুনুন তো। ব্যবস্থা নেয়নি, তো বিচার ব্যবস্থার চোখে যারা এসব কথা বলে তাদের গুরুত্ব একটি চামচিকের বেশি নয়। এখানেও বিষয়টা তাই যে আপনাকে এবং আপনার ভাইপোকে বিচার ব্যবস্থা চামচিকের চেয়ে বেশি গুরুত্ব দেবে বলে মনে হয় না। সেই জন্য এখনো পর্যন্ত
আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমাকে তো প্রশ্ন তুলতেই হয়েছে, যখন একজন ভারতের নাগরিক ভারতের বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন তোলে, তখন খতিয়ে দেখা দরকার যে এই নাগরিক তিনি ভারতের নাগরিক কিনা, তার ব্যাকগ্রাউন্ড, যে তিনি আসলে কোথা থেকে এসছেন সেটা খতিয়ে দেখা দরকার। না হলে যে সংবিধানকে মাথায় রেখে ভারতের সব বিভাগ কাজ করে, যার মধ্যে বিচার ব্যবস্থা অন্যতম, তাকে এইভাবে গালাগালি করতে আপনি পারতেন না। কখন পারেন? যখন আপনি অন্য কোনো দেশের নাগরিক, তখন পারেন, না হলে পারা সম্ভব নয়। তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আহ্বান করেছিলাম যে এই যে 26,000 প্রার্থীর এবং শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের অর্ডারে, এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন। কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে, আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে। যখন বিচার ব্যবস্থা থেকে বিচারপতি বা বিচারপতিরা, এটা দুজন জাজের ডিভিশন বেঞ্চে হচ্ছিল, বারে বারে তথ্য চেয়েছেন, সেই তথ্য আপনারা ইচ্ছে করে দেননি, আপনাদের কাছে থাকা সত্ত্বেও দেননি। কতজন লোককে আপনারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল। সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল আদালতে, সেটা দেননি। তাই আদালতকে লিখতে হয়েছে যে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও, যেহেতু আমরা কোনো তথ্য পেলাম না সরকার এবং সরকারি সংস্থার কাছ থেকে, তাই আমাদেরকে পুরো পরীক্ষা 2016 সালে যেটা নেওয়া হয়েছিল সেটা বাতিল করতে হলো। এছাড়াও সেই আদালত মোট 17টা প্রশ্ন তুলেছে, 17 রকমের দুর্নীতি দেখিয়ে দিয়েছে। এই সম্পূর্ণ নিয়োগ ব্যবস্থা, যেটা এই চোর জোচ্চোর তোলাবাজ তৃণমূল চালু করেছিল 2016 সালে, তাতে যে কত রকমের গলদ ছিল তার প্রধান 17টা উদাহরণ দিয়ে দিয়েছে, প্রশ্ন তুলে দিয়েছে, মন্তব্য করেছে। আমরা আজ পর্যন্ত, এটা প্রায় 7 দিন হয়ে গেল, গত সোমবার এই রায় হয়েছে হাইকোর্ট থেকে, আমরা আজ পর্যন্ত এই তৃণমূলের তরফ থেকে একটা উত্তরও পাইনি। তারা সুপ্রিম কোর্ট গেছেন, রাজ্য সরকার গেছেন, আরও অন্যান্য অথরিটি যারা মুখ পুড়িয়েছেন নিজের, তারাও সুপ্রিম কোর্ট গেছেন। সম্ভবত আগামীকাল মামলা হবে। সুপ্রিম কোর্টের সাধারণ যে নিয়ম, সেটা হচ্ছে একটা সাময়িক স্থগিতাদেশ দিয়ে তারপর সব পক্ষ তৈরি হয়ে এলে মামলা হিয়ারিং করার জন্যে কিছুদিন বাদে সেই মামলার হিয়ারিং হয় এবং চূড়ান্ত ফয়সালা হয়। সুতরাং কালকে এই মামলায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেও পারে, নাও দিতে পারে। যদি স্থগিতাদেশ দিয়ে দেয়, তাহলে তার মানে এটা দাঁড়ায় না যে মমতা ব্যানার্জি এবং তার দল চাকরি চুরি করে চাকরি বিক্রি করেননি। সেটা নির্ধারিত হবে যখন ফাইনাল হিয়ারিং হবে তখন। আর যদি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ না দেয়, তখন তিনি আবার চ্যালেঞ্জের মুখে পড়বেন যে কেন আপনারা এই চুরিচামারি করেছিলেন, সেটার উত্তর দিন। এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না, আপনাকে এখন থেকে আমি আর মুখ্যমন্ত্রী সম্বোধন করব না, এবং সকলকে বলছি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আর সেই সম্মানটা দেবেন না, কারণ তিনি সেই সম্মানের অযোগ্য। আমি এই ভদ্রমহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভাষণ করব এবং গত কয়েকদিন ধরে করছি।
আপনারাও এটা মনে রাখবেন। দু তিনটে পয়েন্ট তিনি খুব জোরের সঙ্গে বললেন। হ্যাঁ, ঠিকই স্থগিতাদেশ দিতেও পারে, নাও দিতে পারে। সুপ্রিম কোর্টের যেটা স্বাভাবিক নিয়ম তৈরি হওয়ার পর সব পক্ষকে ডেকে। কিন্তু রাজনৈতিকভাবে স্টে পেয়েছি, স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিছু না থাকলে কেন সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল? এই যে একটা বাজারে প্রোপাগান্ডা করা হবে, আমি সে কথাটা বলতে চেয়েছি যে কোনো কারণে যদি সুপ্রিম কোর্ট সত্যি আ সাময়িক স্থগিতাদেশ দেন তাহলে কিন্তু তৃণমূলের আবারও তারা বাজারে এসে বলবার চেষ্টা করবেন। আর পরবর্তী পর্যায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অনেকদিন ধরেই বলছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আর থাকার যোগ্য নন, তিনি পদত্যাগ করুন। সেই জায়গা থেকে আজকে বলেও দিলেন যে আর ওনাকে মুখ্যমন্ত্রী বলে আমি স্বীকার করি না আর মানি না, বরং ওনাকে মমতা বন্দ্যোপাধ্যায় নামেই আমি ডাকবো। তিনি বলছেন তার ব্যক্তিগত মতামত। আর এর আগের দিনও তিনি বলেছিলেন যে উনি রোহিঙ্গা নন তো? আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকেও কিন্তু সেরকম একটা ইঙ্গিত করলেন যে উনি কোথাকার মানুষ, কোথা থেকে এসেছেন। কারণ যিনি ভারতীয় বিচার ব্যবস্থাকে এই ভাষায় আক্রমণ করতে পারেন, সুতরাং তিনি কোত্থেকে এসছেন, কোথায় থাকতেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠে যায়। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। তবে সত্যি কালকে যদি স্টে হয়ে যায় এই মামলা কোনো কারণে, তাহলে কিন্তু দেখবেন তৃণমূলের নেতারা কিরকম লাফিয়ে ঝাঁপিয়ে তারা গোটা বিষয়টাকে তাদের সাফল্য এবং যাবতীয় চুরির বিরুদ্ধে এই যে চুরি হয়েছে সেটা যে সম্পূর্ণ অমূলক এটা তারা বলবার চেষ্টা করবেন, এটা তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। নজর রাখবেন দ্য কেবি নিউজ প্লাসের পর্দায়। ধন্যবাদ।